সো আজকের টপিক আমাদের পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম বা পোস্ট কলোনিয়ালিজম। ওকে, সবার আগে এটা বুঝতে গেলে তোমাদের 7 সেমিস্টারে রয়েছে, তোমাদের এখান থেকে 2 মার্কস দেবে। দেখো, আমি বলবো তোমাদের ক্লাসে পরেই ফুল পিডিএফ পাঠিয়ে দেবো, যেখানে তোমাদের দেখবে পুরোপুরি এ টু জেড এখানে ডিটেল অ্যানালিসিস রয়েছে। তাছাড়া তোমাদের এসিকিউ সব পাঠিয়ে দেওয়া হবে। দেখো, পোস্ট কলোনিয়ালিজম বলতে কি বোঝায় আগে সেটা বুঝতে হবে। দেখো, পোস্ট কলোনিয়ালিজম বুঝতে গেলে মানে হচ্ছে যখন কলোনিয়ালিজম কি মানে ইন দা ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া, ব্রিটিশাররা আমাদের যতদিন এখানে তারা উপনিবেশ কলোনি স্থাপন করেছিল সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় কলোনিয়ালিজম। তারা 1947 সালের পরে চলে যাচ্ছে, এটাকে আমরা বলবো পোস্ট কলোনিয়াল। এবার দুটো শব্দ হয়, ভালো করে শিখে রাখো। একটা হচ্ছে পোস্ট হাইপেন কলোনিয়ালিজম, আর একটা হচ্ছে উইদাউট হাইপেন পোস্ট কলোনিয়ালিজম। পার্থক্যটা কি? পোস্ট হাইপেন কলোনিয়ালিজম মানে এটা একটা টাইম পিরিয়ড, মানে হ্যাঁ ওই 1947 সালের পরকেই বোঝাচ্ছে। কিন্তু পোস্ট কলোনিয়ালিজম উইদাউট হাইপেন অ্যাকচুয়ালি শোজ দ্য ফিচার্স, এটা একটা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, এটা কোনো টাইম পিরিয়ড নয়। 1947 এর আগেও হয়তো পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ একটা টেক্সটের মধ্যে ছিল, সেটাও আমরা দেখবো। ওকে, এই দুটো বেসিক জিনিস বুঝে রাখতে হবে। এবার দেখো, পোস্ট কলোনিয়ালিজম বলতে কি বোঝায় শোনো। যে কোনো দেশ, ধরো ব্রিটিশাররা যদি ভাবে যে আমরা ইন্ডিয়াতে গিয়ে এক্সপ্লয়েট করব, শোষণ করব, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে গিয়ে এক্সপ্লয়েট করব, তাহলে কি করবে বলো তো? এটা হচ্ছে ব্রিটিশার, এটা হচ্ছে ইন্ডিয়া। এবার এই ব্রিটিশাররা কি করবে? ইন্ডিয়াতে আসবে, তো ইন্ডিয়াতে এসে কি করবে? কলোনি স্থাপন করবে, তাই তো? কিন্তু এই কলোনি স্থাপন কি একদিনে হয়? এই কলোনি স্থাপন কি একদিনে হয়? ইজ ইট পসিবল? নো, নট অ্যাট অল। তোমরা থিংস ফল অ্যাপার্ট পড়েছো না? জানো যে থিংস ফল অ্যাপার্ট পড়া হয়েছে তোমাদের? থিংস ফল অ্যাপার্ট নিশ্চয়ই পড়েছো, সেখানে নিশ্চয়ই দেখেছো যে উমোফিয়ার লোকজনকে কিভাবে ব্রিটিশাররা আস্তে আস্তে এসে সেই জায়গায় ক্যাপ মানে কলোনি স্থাপন করছে। কিন্তু কলোনি স্থাপন করার মধ্যে মনে রাখবে কলোনিয়ালিজম আর পোস্ট কলোনিয়ালিজম এটা কিন্তু এরকম নয় যে একটা শেষ হলো, কলোনি স্থাপন শেষ হলো, তারপরে পোস্ট কলোনিয়ালিজম শুরু শুরু হলো। ব্যাপারটা এরকমও ঠিকঠাক নয়। ব্যাপারটা হচ্ছে যেখানে যেখানে কলোনি স্থাপন হয়েছে, ইতিহাস বলে পোস্ট কলোনিয়ালিজমের শর্তগুলি, সূত্রগুলি, বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটা কিন্তু সেই সমস্ত জায়গায় প্রযোজ্য হবে। প্রত্যেকটা কিন্তু সেই সমস্ত জায়গায় প্রযোজ্য হবে। ব্যাপারটা কি খুব সহজ করে আগে বুঝিয়ে বলি পোস্ট কলোনিয়ালিজম কি, তারপরে ইন ডিটেল আমি যাব। দেখো, তাহলে ইন্ডিয়াতে তারা যে কলোনি স্থাপন করছে কি করে? যে কোনো জায়গায় তুমি আন্দোলন মানে কলোনি স্থাপন করতে গেলে হঠাৎ করে তো এরকম না, তুমি সেখানকে আর্মি নিয়ে চলে গেলে, দিয়ে বললে যে আমরা আজকে এখান থেকে কলোনি স্থাপন করছি এবং তোমরা আজকে থেকে আমাদের প্রজা। না, শোষণ শুনবে? শুনবে না। যে কোনো জায়গায় কলোনি স্থাপন করতে গেলে তিনটে প্রসেস রয়েছে। কটা? তিনটে। মনে রাখবে, তিনটে প্রসেস রয়েছে। কি কি? প্রথম প্রসেস হচ্ছে আমাদের, মনে রাখবে, যে আমাদের আর্মি, আমাদের কি বললাম, বা আর্মি বা মিলিটারি ফোর্স। কি বললাম? মিলিটারি ফোর্স। তুমি তোমার দেশের মিলিটারি নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে আক্রমণ করলে এবং সেখানে গিয়ে কলোনি স্থাপন করছো, এটাকে আমরা কি বলবো? মিলিটারি ফোর্স বলবো। তাহলে যে কোনো জায়গায় কলোনি স্থাপন করতে গেলে মিলিটারি ফোর্স লাগে। 2 নম্বর কি লাগে জানো? খুব ভাইটাল, রিলিজিয়াস বা রিলিজিয়ান। ব্রিটিশাররা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে তারা ক্রিশ্চিয়ান মিশনারি নিয়ে গেছে এবং সেখানকার লোকদের আস্তে আস্তে ব্রেন ওয়াশ করে তাদেরকে তাদের রিলিজিয়ানে কনভার্ট করছে এবং সেই জায়গাটাকে তারা কলোনি স্থাপন করছে। আর একটা শক্তি হচ্ছে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী শক্তি, অর্থ দিয়ে শোষণ করা কোনো জায়গায় গিয়ে। এবার এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে শোষণ করা যায়। এবার কথা হচ্ছে এই যে ব্রিটিশাররা ইন্ডিয়াতে আসলো এবং কিভাবে কলোনি স্থাপন করলো, কোন ফোর্সের মধ্যে দিয়ে? মিলিটারি ফোর্স, রিলিজিয়ান, নাকি ক্যাপিটালিস্ট ফোর্সের মধ্যে দিয়ে? এই যে পড়াশোনাটা, এটাকেই বলে পোস্ট কলোনিয়ালিজম। এটাকেই বলে পোস্ট কলোনিয়ালিজম। আই উইল গো ইন ডিটেল অফ দ্য টপিক। ইন ডিটেল না গেলে এখান থেকে এসিকিউ আসবে, আনসার করতে পারবে না।
তাহলে কি, সহজ করে বললে পোস্ট কলোনিয়ালিজম কি? পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে, ধরো তুমি একজন পোস্ট কলোনিয়াল ক্রিটিক, তুমি কি করবে, ব্রিটিশাররা কিভাবে ইন্ডিয়াতে আসলো, এসে কিভাবে শোষণটা করছে, তার মানে যে কোনো জায়গার কলোনি স্থাপন করার, যা যা রুলস বা টেকনিক ব্রিটিশার অ্যাপ্লাই করছে, সেটা খুঁজে বার করে যে স্টাডিটা, সেটার নাম হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। বোঝা গেল কি গেল না, আগে সবাই জানো, বলো, সূত্রটা বোঝা গেল? কিন্তু এটার গল্পটা এখান থেকে শুরু হয়নি, এর গল্প শুরু হয়েছে অন্য জায়গার থেকে। মানে ব্যাপারটা হচ্ছে, একটা দেশ আর একটা দেশে গিয়ে কোন কোন টেকনিক অ্যাপ্লাই করে কলোনি স্থাপন করে, সেটা নিয়ে পড়াশোনাটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। যেমন এক্সাম্পল, থিংস ফল অ্যাপার্টে কি হচ্ছে, ব্রিটিশাররা সেখানে যাচ্ছে উমোফিয়াতে, এবং সেখানে গিয়ে কাদেরকে, যাদেরকে উমোফিয়ার লোকজন মার্জিনালাইজ করে দিয়েছে সমাজ থেকে, তাদেরকে তাদের রিলিজনে, খ্রিস্টান রিলিজনে নিয়ে আসছে, তাই তো? তাহলে কি, খুব ভালো করে এবার গল্পটা শোনো। পোস্ট কলোনিয়ালিজম, তাহলে সংজ্ঞাটা আমরা কি দেবো বলতো? পোস্ট colonialism is a theory which is exclusively associated with the colonialism. Post colonialism actually studies কি নিয়ে পড়াশোনা করে, the tactics মানে কৌশল, reasons behind the colonial rule, and it also shows though the colonial rule has gone from us, এবং এটাও প্রমাণ করে যদিও কলোনিয়াল রুল আজকে আমাদের থেকে চলে গেছে, বাট উই আর স্টিল আ স্লেভ অফ কলোনিয়ালিজম সাইকোলজিক্যালি। কেন? আরে বাবা, আজকে আমাদের তো কত বছর হয়ে গেল ব্রিটিশাররা চলে গেছে, কিন্তু আমরা আজকেও ব্রিটিশদের কালচারকে ফলো করি না। আজকে আমরা তাদের কোট বুট পরতে বেশি ভালোবাসি। আজকে আমাদের জীবনের স্বপ্নই হচ্ছে ইংল্যান্ডে যাওয়া, স্বপ্নই হচ্ছে ইংরেজি ভাষা শেখা, যারা আমাদেরকে 200 বছর শাসন করে চলে গেল। তাহলে কি আমরা মেন্টালি কোনোদিন কি এই উপনিবেশবাদ থেকে, এই কলোনিয়ালিজম থেকে কি বার হতে পেরেছি? না। মনে রাখবে, দু রকমের পাওয়া হয়, একটা কলোনিয়ালিজম মানে তারা ডিরেক্ট উপস্থিত থেকে যখন শোষণ করবে, তারা চলে গেছে কিন্তু তাও কলোনি স্থাপন, তাও তারা শোষণটা চালিয়ে যাচ্ছে, এটাকে বলে নিও কলোনিয়াল পাওয়ার। তোমরা ক্লাস 11-এ হয়তো একটা গল্প পড়ে থাকবে, মিস্টার মোহনলালের গল্প, কার্মা গল্পের নাম। দেখেছো সেই লোকটা জীবনে ব্রিটিশ কালচারকে কত ভালোবাসে। তাহলে কি, ইন্ডিয়াতে বসবাস করছে, সেই লোকটা নিউজ পেপার পড়ছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া। হোয়াই হি ইজ রিডিং দ্য নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়া? বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল, যাতে লোকজন দেখে মনে করে খুব স্ট্যান্ডার্ড লোক, ও ব্রিটিশ কালচারকে পছন্দ করে। তাহলে কি, তুমি আজকে এই যুগে দাঁড়িয়েও মানে তাদের শোষণটা মেনে যাচ্ছ, তাদের কালচারটাকে ফলো করছো, তাদের থেকে আমরা বার হতে পারছি না, এটাকেই বলে নিও কলোনিয়াল পাওয়ার। তারা নেই, তাও শোষণটা চালিয়ে যাচ্ছে। এবার এটার আমরা ডিটেলে যাব। দেখো, মনে রাখবে, কলোনিয়ালিজম মানে পোস্ট কলোনিয়ালিজম বুঝতে গেলে আগে কলোনিয়ালিজমটা বুঝতে হবে। দেখো, আমি এসেই টেক্সট পড়িয়ে দিয়ে আনসার করে দিয়ে চলে গেলাম, পরীক্ষায় গিয়ে পারবে না, আগে শিখতে হবে। দেখো, মনে রাখবে, কলোনিয়ালিজম তিনটে জিনিস থেকে হয়। আচ্ছা, পৃথিবীতে কেন কলোনি স্থাপন হলো? আমরা তো বুঝলাম যে কিভাবে কলোনি স্থাপন করে, এই পড়াশোনাটাকেই বলে পোস্ট কলোনিয়ালিজম। কিন্তু কিভাবে কলোনি স্থাপন হলো এই পৃথিবীতে, সেটা তো আমাদের জানতে হবে, কিভাবে কলোনি স্থাপন হলো, তাই না? দেখো, তিনটি স্টেপের মধ্যে দিয়ে হয়েছে। কটা? দুটো তিনটি স্টেপের মধ্যে দিয়ে হয়েছে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, কি জানো? রেনেসা। ইংল্যান্ডে যখন রেনেসা ঘটে, ভালো করে শোনো, ইংল্যান্ডে যখন রেনেসা ঘটে, রেনেসা মানে কি? নবজাগরণ, মানে মানুষের মধ্যে নতুন আইডিয়া আসতে থাকে। এই যখন নবজাগরণ মানুষের মধ্যে ঘটতে থাকে, তারা সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে যায়। কি করে? এই ব্রিটিশ পিপলরা আস্তে আস্তে জানতে থাকলো এই পৃথিবীটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই পৃথিবীটা আরো অনেক বড়। তাহলে এখানকার লোকজন এবার বার হয়ে আসলো না, তাদের গণ্ডি থেকে বার হয়ে গেল, সারা পৃথিবীকে আবিষ্কার করতে শুরু করলো। এই যে আবিষ্কার করতে গেল, এই আবিষ্কার করতে গেল কেন? তাদের মধ্যে আইডিয়া গুলো আসলো, চিন্তা ভাবনা, নলেজ আসলো বলে। এই নলেজটাকেই বলে রেনেসা। তাই নলেজটা আসলো বলে তারা সারা পৃথিবীতে এক্সপ্লোর করতে গেল, এক্সপ্লোর করতে গিয়ে সেখানে তারা কলোনি স্থাপন করেছে। তাহলে রেনেসা হচ্ছে একটা অন্যতম কারণ। এই রেনেসার কারণেই কিন্তু আজকের যুগে, মনে রাখবে, এই কলোনি স্থাপন হয়েছে, সারা পৃথিবীতে কলোনি ছড়িয়ে গেছে। এই রেনেসার কারণে মানুষের যখন নলেজ আসলো, মনে রাখবে, মানুষের সমাজে আর গডকে সেন্টারে রাখা হলো না,
গড সেন্টারে কে আসলো? হিউম্যান বিং, ম্যান আসলো সেন্টারে। গড যখন একটা সমাজের সেন্টারে থাকে তখন সেটাকে বলে থিওসেন্ট্রিক। কি বললাম? থিওসেন্ট্রিক। আর যখন একজন সমাজে মানুষ যখন সেন্টারে থাকে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক। একদম পুরো রুটে যাচ্ছে আমি পোস্ট কলোনিয়ালিজমে, না হলে বুঝতে পারবে না। শুধু কোয়েশ্চেন আনসার পড়ে হবে না, আমি এসিকিউ সব দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে A to Z। কিন্তু আগে শেখো জিনিসটাকে, গল্পটা কোথার থেকে দেখো। তাহলে কলোনি যখন স্থাপন হচ্ছে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কিন্তু, তাই না? এবং মনে রাখবে এই 18th সেঞ্চুরি যখন হচ্ছে আস্তে আস্তে সারা পৃথিবীতে, কিন্তু এই কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে 1492 সালে, তারপরে তারা ভারতের দিকে আসছে, আফ্রিকার দিকে যাচ্ছে, তার মানে একটা গ্লোবাল আউটলুক হচ্ছে না? এগুলো খাতায় পয়েন্ট করবে সব, একটা গ্লোবাল আউটলুক হচ্ছে তো। কাদের? ব্রিটিশারদের। সারা পৃথিবীতে একটা গ্লোবাল আউটলুক, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এই যে রেনেসার পর স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো হতে যাচ্ছে, গ্লোবাল আউটলুক হচ্ছে। জন ডানের কবিতাতে তুমি গ্লোবাল আউটলুকটা পাবে। তাহলে এই যে বিশ্বের প্রতি আগ্রহ বাড়লো, সেটাকে ইংরেজিতে কি বলা হয় বলতো? এক্সপ্লোরেশন। কি বলে? এক্সপ্লোরেশন। তোমরা এক্সপ্লোরেশন ফেজ পড়েছো না সেকেন্ড সেমিস্টারে? এই যে বিশ্বের প্রতি আউটলুকটা বললো, এটাকেই বলে এক্সপ্লোরেশন। বুঝতে পারলে? সময়টা হচ্ছে রেনেসা। ইউরোপিয়ান শক্তিগুলো এই সময় কিন্তু ছড়িয়ে পড়লো। মনে রাখবে, কারা ইউরোপিয়ান কোন কোন শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে বলতে পারবে? ইংল্যান্ড, ডাচ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মানি। এরা সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করতে শুরু, মানে মানে এরা সেইভাবে, মানে ব্যাপারটা হচ্ছে কি, এরা যে শুধু উপনিবেশ করবে বলে এসেছিল তা কিন্তু না, এরা ব্যবসা করার জন্য প্রথমত এসেছিল। কিন্তু আস্তে আস্তে এই 5-6টা শক্তি সারা পৃথিবীকে তাদের পদানত করে রাখলো। মনে রাখবে, এটাকেই বলে উপনিবেশিক শাসন। এবার উপনিবেশিক শাসন বলতে কি বোঝায়? কলোনি বলতে কি বোঝায়? এক দেশ থেকে যখন অন্য একটা দেশে গিয়ে দখল করে নেওয়া। তার মানে দখল করতে গেলে, ভালো করে বোঝো, একটু আগে বুঝিয়েছিলাম, এই যে ব্রিটিশ থেকে তুমি ইন্ডিয়াতে যাচ্ছ এবং এই ইন্ডিয়াতে গিয়ে তুমি যখন শোষণ করছো, এই কিভাবে শোষণ করছো এটা নিয়ে পড়াশোনাটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। তুমি বলতে পারো হ্যাঁ, সেখানে এসে আস্তে আস্তে ধর্ম নিয়ে এসে খ্রিস্টান মিশনারিরা আসছে, তারা আস্তে আস্তে ট্রান্সফার করাচ্ছে এবং খ্রিস্টানিটিতে, এবং তারা শোষণটা করছে, এই যে তুমি খুঁজে বার করলে, তার মানে এটা পোস্ট কলোনিয়াল পড়াশোনা। কথা হচ্ছে প্রথমে যে কলোনি স্থাপন করছে, কলোনি স্থাপন কেন হচ্ছে বলো বলো আগে। মনে রাখবে, দখল করে নেওয়ার জন্য যা যা প্রয়োজন একটা জায়গাকে, বুঝতে পারলে? এবং এই সবকিছু কিন্তু এই ব্রিটিশাররা স্পেশালি করছে তখন, সবকিছু কিন্তু ব্রিটিশাররা করছে তখন। তাহলে কি আমরা বুঝতে পারছি? পোস্ট কলোনিয়ালিজম এই তদন্ত করে যে কেন কলোনিয়ালিজম এস্টাবলিশ হলো, কেন কলোনিয়ালিজম এস্টাবলিশ হলো, ওয়াই কলোনিয়ালিজম ওয়াজ এস্টাবলিশড। দ্বিতীয় হচ্ছে কি, কলোনিয়ালিজমের স্থাপনের ফলে কি কি অভিঘাত তৈরি হলো, কি কি প্রবলেম হলো। 3 নম্বর, পোস্ট কলোনিয়ালিজম কি করবে? কলোনিয়ালিজম তৈরি করতে গিয়ে কি কি কৌশল তারা তৈরি করলো, কোন কোন কৌশল অবলম্বন করে তারা কলোনি স্থাপন করলো। ওকে, তার মধ্যে যেমন ছিল বললাম মিলিটারি ফোর্স, রিলিজিয়াস ফোর্স, এগুলো সব এক একটা ইম্পর্টেন্ট সব ফোর্স। তাহলে রুটে যাচ্ছি কিন্তু আমি। তাহলে প্রথম আমরা কি শিখলাম? কলোনিয়ালিজম কি, তাই তো? কেন রেনেসার ফলে কিন্তু কলোনিয়ালিজম আসে, মনে রাখবে পৃথিবীতে। রেনেসার ফলে, কেন রেনেসার ফলে তারা পৃথিবীকে চিনতে শিখলো, জ্ঞান হলো তাদের মধ্যে, নলেজটা আসলো। রেনেসাঁ মানে হচ্ছে নলেজ। তাদের মধ্যে যখন নলেজ আসলো, তারা জানতে পারলো পৃথিবীটা ছোট নয়, পৃথিবীটা অনেক বড়। তারা বাইরে বার হতে থাকলো, আস্তে আস্তে সেখানে গিয়ে কলোনি স্থাপন করলো। যে কলোনি স্থাপন করছে, কিন্তু কিভাবে কলোনি স্থাপন করছে? হঠাৎ করে তো কলোনি স্থাপন করা সম্ভব না। কিভাবে কলোনি স্থাপন করছে, কোন কোন কায়দা অ্যাপ্লাই করে, এটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। ওকে, আমি আশা করছি বোঝাতে পারছি। তাহলে এই যে কোন কোন কৌশলগুলি অবলম্বন করছে, সেই কৌশলগুলিকে দেখা, সেগুলোর তদন্ত করা, সেগুলোকে প্রশ্ন করা, এটাই কিন্তু পোস্ট কলোনিয়াল থিওরির একটা প্রধান বিষয়। মনে রাখবে, চিনু অ্যাচিভির থিংস ফল অ্যাপার্ট গল্পটা দেখো না, একটা সামরিক শক্তির কথা, মিলিটারি ফোর্সের কথা বলছে না, যে আফ্রিকা মহাদেশকে তারা মিলিটারি ফোর্সের আন্ডারে নিয়ে চলে আসলো পুরো। তারা সেখানে এসে মার্চেন্ট বা ব্যবসা করা শুরু করলো, ক্রিশ্চান মিশনারিজরা আসলো, ধর্ম প্রচার করা শুরু করলো।
এই তিনটে শক্তি মনে রাখবে, এই তিনটে শক্তি এক জায়গায় মিলে গেল। কোন কোন শক্তি? কোনো জায়গায় গিয়ে শোষণ করতে গেলে, কোনো জায়গায় অন্য কোনো দেশকে যদি কলোনি স্থাপন করতে হয়, কখনোই শুধু মিলিটারি ফোর্স দিয়ে হয় না। মিলিটারি ফোর্স দিয়ে কতদিন তুমি শোষণ করবে? একটা টাইমে তারা আন্দোলন করবে, তারা রেভলিউশন করবে, কিন্তু যদি তাদের সাইকোলজিক্যালি আগে ডমিনেট করা যায়, তাহলে তারা কোনোদিন কোয়েশ্চেনই করবে না যে শোষণ হচ্ছে, এটা বুঝতেই পারবে না। ব্যাপারটা হচ্ছে দে ডোন্ট নো দ্যাট দে ডোন্ট নো, তারা জানেও না যে তারা জানে না। প্রবলেমটা তো এই জায়গাতে। কলোনি স্থাপন করতে যাচ্ছে যখন, মানুষজন তো বুঝতেই পারছে না যে কলোনি স্থাপন হচ্ছে, তারা আস্তে আস্তে তাদের আন্ডারে আসছে, এটা বুঝতেই দিচ্ছে না মানুষকে। আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশকে ব্রিটিশাররা 200 বছর শাসন করলো কোন জায়গা থেকে? বলতো? কারণ তারা সেই কাজটা করতে পেরেছে, সেই শোষণটা তারা করতে পেরেছে, রিমেম্বার। তাহলে কি এর ফলে দেখতে পাচ্ছি এই তিনটে শক্তি, কোন কোন তিনটে শক্তি মনে রাখবে? ব্যবসায়িক শক্তি, মানে যারা অর্থ বিনিয়োগ করছে, ন্যাচারাল রিসোর্স গুলোকে নিয়ে চলে যাচ্ছে। মিলিটারি ফোর্স দিচ্ছে, মানে যারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। ধর্ম প্রচারক, মানে এই যে খ্রিস্টান মিশনারিরা আস্তে আস্তে আস্তে, তাই তো? যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ আসেনি, তারা এসে যত সম্পদ, কাঁচামাল, রিসোর্সেস সেগুলো তাদের দেশে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে চলে গেছে। বুঝতে পারলে? এই যে আমাদের জিনিসগুলো নিয়ে যাওয়ার ফলে তাদের দেশে একটা বিপ্লব ঘটলো, কি জানো? শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটলো তাদের দেশে। কোন জায়গা থেকে রিলেটেড দেখতে পাচ্ছ? সাহিত্য কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে। ভালো করে বোঝা গল্পটা। তাহলে পোস্ট কলোনিয়ালিজম থেকে স্যার কি কি কোয়েশ্চেন আসবে, কি কি আনসার আসবে, এসব গল্প পরে, কিন্তু আগে জিনিসটা শেখো। এই ক্লাসটা করার পরে তুমি নিজে একটা লেকচার দিতে পারবে পোস্ট কলোনিয়ালিজমের উপরে। এর রুটটা বোঝো হৃদয় থেকে আগে, তবে আমি এসিকিউ বা তারপরে তোমাদের টেক্সটে কি কাছে পড়াচ্ছি। তাহলে মনে রাখবে, যেখানে যেখানে এই যে শোষণটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এইবার এইটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের মেন বিষয়। এবার পোস্ট কলোনিয়ালিজম যখন তুমি পড়বে, কিছু কিছু মেন বিষয়বস্তু রয়েছে, ওকে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়তে পড়তে দেখবো। বলো, পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে বেসিক আইডিয়া ক্লিয়ার হলো কিনা? পোস্ট কলোনিয়ালিজমের যদি সংজ্ঞাটা লিখতে হয়, আমি আগেও বলেছি, লিখে নেবে সংজ্ঞাটা একবার তোমরা খাতায়, যে পোস্ট কলোনিয়ালিজম ইজ এ is a literary theory which is extremely associated with colonialism. সহজ কথা আরেকবার শুনে নাও, খুব ছোট্ট করে বলবো, এতক্ষণ যা যা বোঝালাম। ইংল্যান্ডে একটা টাইমে রেনেসা শুরু হয়, জানো তো? রেনেসা মানে হচ্ছে নবজাগরণ, মানুষের মধ্যে নতুন চিন্তা ভাবনার বিকাশ ঘটা। তখন ইংল্যান্ডের লোকেরা ভাবলো, আমরা যে জায়গায় রয়েছি এর বাইরেও পৃথিবীটা কিন্তু অনেকটা বড়, জানো তো? তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করলো, এক্সপ্লোর করতে শুরু করলো। এক্সপ্লোর যখন করতে শুরু করলো, তারা আস্তে আস্তে যেখানে গেছে সেখানে কলোনি স্থাপন করেছে। বুঝতে পারলে? এই কলোনি স্থাপন কিভাবে করলো, কোন কোন রুলস তারা অ্যাপ্লাই করলো, কোন কোন টেকনিক তারা অ্যাপ্লাই করলো, এটা নিয়ে পড়াশোনাটাকে বলে পোস্ট কলোনিয়ালিজম। বুঝতে পারলে? বলো, বেসিক আইডিয়াটাকে ক্লিয়ার হলো কিনা বলো কাইন্ডলি। যে যে রয়েছে প্রত্যেককে ট্রাই করো, যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করো। ওকে, তাহলে বেসিক বুঝতে পারলে কোন জায়গার থেকে শক্তিটা আসলো। এবার আমি আসবো, এবার আমি আসবো, তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সেটা আমি দেখাবো। দেখো, তোমাদের সিলেবাসে যা রয়েছে আমি একদম ডিটেল অ্যানালিসিস করিয়ে দিচ্ছি। তোমাদের কোয়েশ্চেন আসবে এই অ্যানালিসিসের মধ্যে থেকেই, কিন্তু কোয়েশ্চেন কিন্তু এই অ্যানালিসিসের মধ্যে থেকেই তোমাদের আসবে। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে কাইন্ডলি। কোয়েশ্চেন কিন্তু তোমাদের অ্যানালিসিসের মধ্যে থেকেই আসবে। আর তাছাড়া আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে তোমাদের পড়ানোর পরে, এই যে আগে পুরো গল্পটাকে শেখালাম কোথার থেকে কি এসছে। এবার তোমাদের পিটার ব্যারির যে বইটা রয়েছে, তোমাদের পিটার ব্যারি বইটার থেকে রয়েছে পোস্ট কলোনিয়ালিজম থিওরিটা। এবার এটা কি, এটা আমি ডিটেলে পড়াবো, একদম ক্রিটিক্যাল অ্যানালিসিস পরপর পড়ানোর পরে দেখো তোমাদের এসিকিউ দিয়ে দেবো, এবং এগুলোর থেকেই তোমাদের পরীক্ষা আসবে। দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ক্লাস করার পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে গ্রুপে। ওকে, তো আশা করছি শিখতে পেরেছো। এবার চলো দেখো, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম। আচ্ছা, আমরা তো একটু আগে দেখলাম যে স্যার আমাদের তো সিলেবাসে 3টে পেপার রয়েছে 7th সেমিস্টারে, একটা রিসার্চ পেপার,
এই তো, দাঁড়া বাবা আমি দেখাচ্ছি, যে একটা রিসার্চ পেপার, এই যে একটা রিসার্চ পেপার, একটা হচ্ছে ক্রিটিসিজম এবং থিওরির পেপার, আর একটা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার। আমি তো পড়াচ্ছি ক্রিটিসিজম এবং থিওরির পেপার। এই যে থিওরির আন্ডারে আমি পড়াচ্ছি তোমাদের এখন পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম। কিন্তু লিটারি থিওরি কি, এটা কি কেউ বলতে পারবে? এটা একটু বলো তাকে শুনি, একটু শিখিয়ে দিই না হলে তোমাদের। মনে রাখবে লিটারেরি থিওরি কি। ধরো, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। ধরো একটা কবিতা পড়ছো তুমি, বা একটা টেক্সট পড়ছো, যে কোনো টেক্সট পড়ছো না কেন, একটা টেক্সটের কিন্তু মাল্টিপুল, একটা টেক্সটের কিন্তু মাল্টিপল অ্যানালিসিস হতে পারে না? হতে পারে তো নাকি? আ সিঙ্গেল টেক্সট ক্যান বি অ্যানালাইজড ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভস, ইউ নো। একটা পরীক্ষায় ভালো আনসার পেতে গেলে থিওরি অ্যাপ্লাই করতে হয়, এটা মাথায় রাখবে। দেখো কিভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা একটা গল্প পড়বো, যে বনলতা সেন বলে একটা কবিতা রয়েছে, বনলতা সেন বাই জীবনানন্দ দাশ। এই কবিতা দেখছি কবিতার প্রেমিকার কথা বলছেন, কিন্তু এই কবিতাতে তিনি একবারও তার প্রেমিকার স্পিকার পুরোটাই কবি নিজে। এই কবিতাটাকে কত রকম ভাবে ভাঙা যায় দেখো। এটা একটা কবিতা যেখানে কি হচ্ছে, একটা অ্যান্টি ফেমিনিস্ট কবিতা, মানে ফেমিনিজমের থিওরিতে ভাঙা যেতে পারে, তাই তো? কারণ লেখক এই কবিতাতে তিনি একাই পুরো কবিতা বলছেন, তার বিলাবেটকে বলার সুযোগও করে দিলেন না, মানে উইমেন ভয়েসকে এক্সপ্রেস করার জায়গা দিচ্ছেন না। তার মানে এই কবিতাকে আমরা ফেমিনিস্ট থিওরি থেকে ভাঙতে পারি। ফেমিনিজমের থিওরি যেটা বলে নারীবাদী, যে মহিলাদের অধিকারটা দেওয়া হচ্ছে না ইভেন কবিতাতে। তাহলে এই কবিতাকে আমরা আর কি কি বলতে পারি জানো তো? মার্কসিজমের থিওরি দিয়ে ভাঙতে পারি। মার্কসিজম কি বলে? সমাজে বড় লোক এবং গরিবদের কথা বলছে, হায়ার ক্লাস এবং লোয়ার ক্লাসদের কথা বলে। তাহলে একই কবিতাকে আমরা মাল্টিপল থিওরিতে ভাঙতে পারি তো, একই কবিতাকে আমরা মাল্টিপল থিওরিতে ভাঙতে পারি তো। আর সিঙ্গেল পোয়েম ক্যান বি অ্যানালাইজড ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভ, আরো কি কি ভাঙা যেতে পারে? এই কবিতাটাকে আমি বলতে পারি একটা ইকো ক্রিটিক্যাল পোয়েম। কেন? এই কবিতায় দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি দ্য হিউম্যান বিং। এবং বনলতা সেন, বনলতা, বনলতা বন আর লতা মানে নেচারকে বলছে, এবং তিনি নেচারকে এক্সপ্রেস করার সুযোগটাও দিচ্ছেন না। ইকো ক্রিটিক্যাল পোয়েম। মনে রাখবে লিটারারি থিওরি মানে হচ্ছে আমাদের চশমা পরার মতো। তুমি একটা নীল রঙের চশমা পরে পৃথিবীর দিকে তাকালে পৃথিবীটা নীল লাগবে, হলুদ রঙের চশমা পরে পৃথিবীটার দিকে তাকাচ্ছ হলুদ লাগবে, লাল রঙের চশমা পরে পৃথিবীকে তাকাচ্ছ পৃথিবীটা লাল লাগবে। মানে তুমি লিটারেরি থিওরি মানে হচ্ছে একটা গল্পকে তুমি আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করতে পারবে থিওরি জানা থাকলে। মেন মেন লিটারেরি থিওরির নাম জানো কি? নিউ ক্রিটিসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, সাইকোঅ্যানালিসিস, পোস্ট কলোনিয়ালিজম, রিডার রেসপন্স থিওরি, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, ওকে, কোয়ার থিওরি, এগুলো এলজিবিটি কিউ থিওরি। এই থিওরিগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের আমি আজ পড়াচ্ছি পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম। তাহলে থিওরি কি? একটা টেক্সটকে আলাদা আলাদা ভাবে ভাঙতে সাহায্য করছে। যেমন থিংস ফল অ্যাপার্ট গল্পটা, তোমাদের ওটা পোস্ট কলোনিয়াল গল্প, কারণ ওখানে কি দেখতে পাচ্ছি ব্রিটিশাররা আসছে এবং সেখানকার লোকদের ডমিনেট করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওই গল্পটাকে একটা ফেমিনিস্ট গল্প হিসেবে দেখাতে পারি, কেন বলতো? সেম গল্পকে অন্যরকম ব্যাখ্যাও করতে পারি। ওই গল্পে আমরা দেখতে পাচ্ছি ওকোনকো ইজ আ হাইপার ম্যাসকুলাইন ফিগার, যে মহিলাদের কথা বলার সুযোগ দেয় না, যার কোনো ইমোশন নেই একটা ছেলে বলে। তাহলে সেম কবিতাকে পোস্ট কলোনিয়াল থিওরি দিয়ে একরকম ভাবে ভাঙলাম, এবার সেম কবিতাকে আমরা পড়বো কি দিয়ে? ফেমিনিস্ট থিওরি দিয়ে। বোঝা গেল? এটাই হচ্ছে থিওরি। চলো তোমাদের সিলেবাসে কেমন রয়েছে দেখো, তোমাদের সিলেবাসে দেখো, আগে পুরো আইডিয়াটা শিখলে আশা করছি। এবার আমরা তোমাদের বইতে যা রয়েছে পুরোটা একদম পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালিসিস আমি করিয়ে দিয়েছি, তারপরে তোমরা এসসিকিউ পেয়ে যাবে পুরো। চলো দেখো, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম ইজ আ লিটারেরি অ্যান্ড কালচারাল থিওরি, একটা লিটারেরি এবং কালচারাল থিওরি, যেটা কি এক্সামিন করছে? দ্য এফেক্টস অফ কলোনিয়ালিজম, কলোনিয়ালিজমের কি কি ফলাফল এবং কেন কলোনিয়ালিজমটা হচ্ছে, কলোনিয়ালিজম হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে, এটা নিয়ে পড়াশোনাটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। এবার পিটার ব্যারির বইটায় প্রথম কথা হচ্ছে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম কিভাবে উঠে আসলো আস্তে আস্তে। মনে রাখবে, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম ডেভেলপ ডিউরিং দ্য 1990s, 1990 সালের পরে, 1990 সালের পরে। এই পোস্ট কলোনিয়ালিজম কোন কোন বইগুলোর মাধ্যমে উঠে আসলো? মনে রাখবে, ইন আদার ওয়ার্ল্ডস, রিটেন বাই গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ওনার লেখার মধ্যে দিয়ে এই বইটা একটা পোস্ট কলোনিয়াল বই, যেখানে পোস্ট কলোনিয়ালিজম থিওরিটা কিন্তু লেখা রয়েছে। আর কি? দ্য এম্পায়ার রাইটস ব্যাক, এটা হচ্ছে বিল অ্যাশক্রাফট অ্যান্ড হেলেন টিফেনের লেখা।
হোমিকে ভাবার নেশন অ্যান্ড ন্যারেশন, এডওয়ার্ড সাইদের লেখা কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এডওয়ার্ড সাইদের আর একটা বইয়ের নাম বলছি ওরিয়েন্টালিজম। এই টেক্সটগুলো পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে শোনো, বলবে নেশন এবং ন্যারেশন গল্পের লেখককে, হু ইজ দ্য রাইটার অফ নেশন এন্ড ন্যারেশন। উত্তর কি হবে বলো তো? বলো, যারা রয়েছে ট্রাই করো আনসার করো, বসে থেকো না, একটা আলোচনা চক্র চলছে আমাদের আজকে, ডিটেল শিখবো আমরা এটা। আমরা আমাদের মিস্টেক থেকেই শিখি, ঠিক আছে? নো শেম নো ব্লেম, রিমেম্বার। বলো, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক? ইয়েস রিমি, ভেরি গুড, হোমিকে ভাবা। তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের মনে রাখবে ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন আসবে, ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু দিয়ে দেবে। ওকে, তো এই বইগুলোর কারণে পোস্ট কলোনিয়ালিজমের থিওরি গুলো প্রথম লেখা হচ্ছে এই বইগুলোতে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট বই রয়েছে, বইটার নাম হচ্ছে রেস, রাইটিং অ্যান্ড ডিফারেন্স। এই বইটা কার লেখা? হেনরি লুই গেটস 1986 সালে লিখছেন। ওকে, এবার দেখো আমরা তাহলে প্রথমে তোমাদের পিটার ব্যারির বইটাতে কি রয়েছে, যে পোস্ট কলোনিয়ালিজম আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হলো, কোন বইগুলোর মধ্যে দিয়ে উঠে আসলো হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিজেকশন অফ ইউনিভার্সালিজম, যে কিভাবে পোস্ট কলোনিয়ালিজম, যে লিটারেচার ইজ ইউনিভার্সাল, এই আইডিয়াটাকে চ্যালেঞ্জ করবে। পোস্ট কলোনিয়ালিজম পড়লে তুমি না প্রশ্ন করা শিখবে, জানো তো। দেখো কি বলছে, যে পোস্ট কলোনিয়ালিজম কি করে, লিটারেচার যে ইউনিভার্সাল, সারা পৃথিবীর কাছে এতদিন এটাই জেনে এসেছি, কিন্তু পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা তা বলবে না। পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা বলছে, আমি একজন মানুষ, আমি যখন লিটারেচার লিখছি, আমার যে সোশ্যাল কন্ডিশন রয়েছে, আমার যে মেন্টাল কন্ডিশন রয়েছে, একজন ইউরোপ মহাদেশের একটা লোকের কন্ডিশন কিন্তু আলাদা। সুতরাং আমার ইমোশনটা এই লোকটা কি করে বুঝবে, এটাকে বলে। তাই উনি প্রথম একটা আইডিয়াকে চ্যালেঞ্জ করছে, লিটারেচার যে ইউনিভার্সাল। মনে হয় এদের চ্যালেঞ্জ করার কারণ কি জানো তো? এরা দেখে পৃথিবীতে এই কলোনি যখন স্থাপন হয়েছে, কলোনি স্থাপন মানে কি, মাঝখানে একজন রয়েছে, আর এই বাদ বাকি সবাই মার্জিন, মাঝখানে যে থাকে সে সেন্টার, এর কাজ হচ্ছে বাদ বাকি সবাইকে শোষণ করা, এক্সপ্লয়েট করা, তাই তো? এই যে এক্সপ্লয়টেশন করছে, এই যে শোষণটা করছে মাঝখানে থেকে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। পোস্ট কলোনিয়ালিজম বলছে, আরে সেন্টারকে ভাঙো তো, সেন্টারকে ভেঙে দাও, তবেই কিন্তু শোষণটা মুক্ত হবে। সেন্টার থাকলে কি হবে, একটা সমাজ, সেন্টার যদি মেল থাকে, বাদ বাকি মার্জিন করে দেবে মেয়েদের, ফিমেলদের, তাদেরকে শোষণ করবে, তাই তো? সেন্টারে যদি ব্রিটিশাররা থাকে, বাদ বাকি মানে মাস্টার থাকে, বাদ বাকি স্লেভদের কি করবে, শোষণ করবে। সেন্টারকে ভেঙে দাও। ওই জন্য ওরা যে কোনো আইডিয়াকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, পৃথিবীতে যে আইডিয়াগুলো এস্টাবলিশ সেগুলোকে ওরা চ্যালেঞ্জ করার চেষ্টা করে, যাতে নতুন ভাবে একটা আইডিয়া দিতে পারে। আচ্ছা, এই পৃথিবীতে দেখো কত ভুল আইডিয়া নিয়ে আমরা বাঁচি। অনেকে বলে না মেয়েদের বুদ্ধি কম, একদম ভুল আইডিয়া। তাহলে এই গল্পটা তো একটা এক্সিস্টেন্স গল্প, এটাকে বলে গ্র্যান্ড ন্যারেটিভ। কি বলে? গ্র্যান্ড ন্যারেটিভ। যে গল্পটা পুরো সমাজে ছড়িয়ে থাকে সেটা বলে গ্র্যান্ড ন্যারেটিভ। পোস্ট কলোনিয়ালিজম ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং দ্য গ্র্যান্ড ন্যারেটিভ। সবসময় এটা গ্র্যান্ড ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে। কেন একটা এস্টাবলিশ আইডিয়াকে তুমি কেন মানবে? আচ্ছা, একজন মহিলা ডাক্তার আছেন, একজন পুরুষ ডাক্তার রয়েছেন, তোমার প্রথমে মনে হতে পারে না পুরুষ ডাক্তার হয়তো বেশি জানে। এই যে শোষণটা তোমার মনের মধ্যে চলছে, এটা কি পোস্ট কলোনিয়ালিজম রিজেক্ট করে। পোস্ট কলোনিয়ালিজম বলছে সাহিত্য যে ইউনিভার্সাল, এটা কে বললো? সাধারণ মানে এর আগে যারা লিবারাল হিউম্যানিস্টকে আমি স্ট্রাকচারালিজম পড়াতে গিয়ে বলেছি পুরোপুরি, মানে ট্র্যাডিশনাল যে সমস্ত লোকজন রয়েছে তারা কি বলে, যে লিটারেচার হিউম্যান এক্সপিরিয়েন্সকে, ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করে, মানে মানুষদের যে অভিজ্ঞতা, সারা পৃথিবীর মানুষ কানেক্ট করতে পারে সাহিত্যের সঙ্গে। আর কি বলছে, যে কোনো সাহিত্যের ওয়ার্ক, সেটা কোনো টাইম প্লেস রেসের বিয়ন্ডে চলে যায়, মানে লিটারেচার হচ্ছে ইউনিভার্সাল, যে কোনো দেশের মানুষ কানেক্ট করতে পারবে। পোস্ট কলোনিয়ালিজমরা বলছে না, এভরি লিটারেরি ওয়ার্ক ইজ শেপড বাই হিস্ট্রি, কালচার, পলিটিক্স অ্যান্ড সোসাইটি। যে কোনো জায়গায় তুমি একটা জায়গায় সাহিত্য মানে একটা লিটারেরি ওয়ার্ক লিখছো, তাহলে তোমার হিস্ট্রি, তোমার কালচারটা আলাদা হবে। সুতরাং সেই জায়গায় আমি কি করে তোমাকে পুরোপুরি কানেক্ট করতে পারবো? নো টেক্সট ইজ কমপ্লিটলি ইউনিভার্সাল। কোনো টেক্সট কোনো পুরোপুরি ইউনিভার্সাল হতে পারে না। কেন এই জায়গাটাকে চ্যালেঞ্জ করছে দেখো, এটার কারণ হচ্ছে এটা, ইউরোপরা কি বলে জানো তো,
সারা পৃথিবীর মাঝখানে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ মহাদেশ। এই গল্পটা বললো কে? এই গল্পটা বললো ইউরোপরা। তাহলে একটা এস্টাবলিশড আইডিয়া হয়ে আছে, এটাকে ভাঙবে কে? পোস্ট কলোনিয়ালরা। তাই ইউরোপ যে ইউনিভার্সাল, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আচ্ছা, কেউ বলতে পারবে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? এই গল্পটা বললো কে? Why are you saying Africa is the darkest continent of the world? Why are you saying that? This is a grand narrative. মনে রাখবে, এটাও একটা মিথ্যা গল্প যেটা এতদিন সাজানো ছিল। তাহলে বুঝতে পারছো কোন জায়গায় শোষণটা চলছে? সাহিত্য পড়ছো মানে ভাবতে হবে কিন্তু। এই গল্পটা তৈরি করলো ইউরোপরা, বললো আফ্রিকাদের, বললো এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ডার্কেস্ট কন্টিনেন্ট। ওরা যদি অন্ধকারে থাকে, আচ্ছা ইউরোপ যদি বলে এই মার্জিন করে দিল কাদের? আফ্রিকাদের না? আফ্রিকা যদি অন্ধকারে থাকে, বলো তো তাহলে আলোতে কে রয়েছে বলো? চলো আনসার করো। ইউরোপ বা ইংল্যান্ড। এই ইউরোপ মহাদেশ আলোতে রয়েছে। এবার কি বলবে জানো তো? আচ্ছা, তোমরা তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশে রয়েছো, এবার তোমরা যদি নিজেকে আলোকিত করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে বলো এবার? ইউরোপের কাছে মাথা নত করতে হবে, ইউরোপের কালচারকে ফলো করতে হবে, ইউরোপের কালচারকে ফলো করতে হবে। সেই জন্যই ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে কি বলেছিল জানো তো? যে ইন্ডিয়ানস আমাদেরকে বলেছিল আমরা নাকি আনকালচার, আনসিভিলাইজড, বর্বর, অসভ্য। আমাদের সভ্য হতে গেলে ব্রিটিশদের ফলো করতে হবে। ওরা বলেছিল আমরা ইন্ডিয়ানসরা নাকি আনসিভিলাইজড, এবং এটা নাকি ওদের দায়িত্ব, ওদের কাছে বোঝা যে আমাদেরকে সভ্য করতে হবে। এটা ওদের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই থিওরিটাকে বলে হোয়াইট ম্যানস বার্ডেন। দিস থিওরি ইজ কল্ড হোয়াইট ম্যানস বার্ডেন, রিমেম্বার এগেইন। এটাকে বলে হোয়াইট ম্যান বার্ডেন। মানে কি, শোষণটা কোন জায়গায় বোঝো তাহলে? ইউরোপ আফ্রিকাকে সারা পৃথিবীর কাছে একটা ডার্কেস্ট কন্টিনেন্ট বলে দিল, তাই না? ইউরোপ যেটা পারেনি, বা ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে কি পারেনি জানো তো? ওরা যেখানে যেখানে শোষণ করতে গেছে, ইউরোপদের কি কাজ জানো তো? দেখছে কলোনি স্থাপন করতে গেলেই আগের যত হিস্ট্রি আছে সব মুছে দিয়েছে, এবং তারা যখন থেকে ওখানে আছে তখন থেকে নতুন করে হিস্ট্রি লেখা শুরু করে তারা তাদের মতো করে। ইন্ডিয়াতে এটা পারেনি। ইন্ডিয়া একটা রিচ এবং কালচারাল দেশ প্রথম থেকে। আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বলতে পারো, নালন্দা বিশ্ববিদ্যালয় বলতে পারো, কখন থেকে ছিল? যখন ইউরোপ সিভিলাইজডই হয়নি তখন থেকে আমাদের ইউনিভার্সিটি গুলো ছিল। সুতরাং এত একটা প্রাচীন সভ্যতাকে মুছে ফেলা সম্ভব নয়। ওই জন্য ইউরোপ বা ইংল্যান্ড ইন্ডিয়াতে এসে আমাদের হিস্ট্রি কোনোদিন মুছতে পারেনি। বুঝতে পারলে কথাটা? তাহলে কি শোষণটা করছে কোন জায়গায় দেখতে পাচ্ছ? এই যে শোষণটা কিভাবে করছে, এইটা খুঁজে বার করাটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো, তাহলে কি ইউরোপ যে সেন্টারে রয়েছে এটা তোমাকে কে বললো? ওটা ওরা বলেছে, এই গল্পটাই তো ওদের। সারা পৃথিবীর কাছে ইউরোপ নিজেদেরকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে রেখে দিয়েছে। আচ্ছা বলো তো, কোন ইংলিশ স্ট্যান্ডার্ড ইংলিশ জানো? ব্রিটিশ ইংলিশ। তাহলে দেখেছো, কে বললো ব্রিটিশ ইংলিশ স্ট্যান্ডার্ড ইংলিশ? কেন ইন্ডিয়ান ইংলিশ স্ট্যান্ডার্ড নয়? এটা বললো কে? ব্রিটিশরা বললো, যাতে শোষণটা করতে পারে। বুঝতে পারছো কথাটা? দ্য মোর ইউ ক্যান প্রোনাউন্স লাইক দ্য ব্রিটিশার্স, তত তুমি ভালো স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে পারবে। এই প্যাটার্নটা শেখালো কি ইউরোপ নিজে। ইউরোপ সবসময় কি করে জানো? এটাকে বলে ইউরোসেন্ট্রিসিজম। সবসময় ইউরোপ সেন্ট্রিক করে তোলে নিজেকে। ওকে, আচ্ছা তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এক্সাম্পলস অফ থমাস হার্ডি। পিটার ব্যারি আরো কি কি বলছে? থমাস হার্ডির এক্সাম্পল দিচ্ছে। ট্র্যাডিশনাল যেটা ক্রিটিক রয়েছে তারা বলছে হার্ডির নভেল হচ্ছে আর অ্যাবাউট দ্য ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশন, কিন্তু পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা বলবে একদমই নয়। হার্ডির নভেল হচ্ছে সেই পার্টিকুলার কালচারের একটা প্রোডাক্ট। থমাস হার্ডি একজন বিখ্যাত নভেলিস্ট, তার লেখাটা তার হিস্ট্রি, তার ক্লাস, তার রেস, তার জেন্ডার, তার জিওগ্রাফি দ্বারা লেখা হয়েছে। সুতরাং পোস্ট কলোন মানে এই যে ইউনিভার্সালাইজ করাটা যে কোনো জিনিসকে, ট্র্যাডিশনাল ক্রিটিকরা এতদিন বলে এসছে থমাস হার্ডির লেখা মানেই ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশন, পৃথিবীর যে কোনো মানুষ তার সঙ্গে কানেক্ট করতে পারবে। এটা ভুল কথা, পারবে না, কারণ তিনি অন্য একটা সিচুয়েশনে দাঁড়িয়ে লিখছেন, সেই কালচারটা আমাদের কালচারের সঙ্গে মিলবে না। তাহলে আমরা কি করে কানেক্ট করব? বরং জোর করে কানেক্ট করিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা শোষণ, দূর থেকে শোষণটা করছে,
নিও কলোনিয়াল পাওয়ার বলে এটাকে, বুঝতে পারলে? তারপরে পয়েন্টে পিটার ব্যারি বলছে, তোমাদের তো পিটার ব্যারি বইটা থেকে কোয়েশ্চেন আসবে, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। ইউরোসেন্ট্রিসিজম কি, একটু আগে বললাম, বলতে পারবে কেউ? ক্যান এনিওয়ান সে অ্যাবাউট ইউরোসেন্ট্রিসিজম? ইউরোপ নিজেদেরকে সেন্টারে রাখছে, মানে নিজেদের যে প্রশংসা সেটা নিজেরাই করছে, এটাই একদমই এমন একটা গল্প তৈরি করো যেখানে পুরো গল্পের সেন্টারে অনলি ফর ইউরোপ থাকবে, বুঝতে পারলে? ইউরোসেন্ট্রিসিজম হচ্ছে ইট ইজ আ বিলিফ, এটা একটা বিশ্বাস দ্যাট ইউরোপ কালচার ইজ সুপিরিয়ার, ইউরোপিয়ান কালচার হচ্ছে সুপিরিয়ার। সেজন্য দেখবে জীবনে তোমারও যদি স্বপ্ন থাকে, দেখবে স্বপ্নটা হচ্ছে হ্যাঁ কোনোদিন ইংল্যান্ডে যাব, কোনোদিন ইউরোপে যাব। এই স্বপ্নগুলো তৈরি করলো কে? ইউরোপ। ইউরোপিয়ান হিস্ট্রি অ্যান্ড ভ্যালুজ আর ইউনিভার্সাল। হ্যাঁ, ইউরোপিয়ান হিস্ট্রি হচ্ছে সত্যি স্ট্যান্ডার্ড হিস্ট্রি। আর নন ইউরোপিয়ান যারা, তারা হচ্ছে ব্যাকওয়ার্ড, অসভ্য, পিছিয়ে পড়া শ্রেণী, বুঝতে পারছো? এই আইডিয়াটাকেই বলে ইউরোসেন্ট্রিসিজম, বুঝতে পারলে? অ্যাকর্ডিং টু পোস্ট কলোনিয়াল ক্রিটিক্স, পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা বলবে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ডমিনেট এডুকেশন, লিটারেচার অ্যান্ড ক্রিটিসিজম, আদার কালচার্স বিকাম মার্জিনালাইজড অ্যান্ড ট্রিটেড অ্যাজ ইনফিরিয়ার। ইউরোপরা নিজেকে মাঝখানে রাখছে সুপিরিয়ার বলে, বাদ বাকি সবাইকে মার্জিন করে ইনফিরিয়ার করে দিল, এটাকে বলে ইউরোসেন্ট্রিসিজম। নেক্সট পয়েন্ট আসবো, খুব ইম্পর্টেন্ট, এই লাইন থেকে একটা কোয়েশ্চেন আসবে তোমাদের। বলছে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম প্রথম যে বইটার মধ্যে পাওয়া গিয়েছিল সেই বইটার নাম হচ্ছে দ্য রেস্ট অফ দ্য আর্থ, দ্য রেচেড অফ দ্য আর্থ। বইটা লেখা ফ্রান্স ফ্যানো। ওকে, ফ্রান্স ফ্যানো। পরীক্ষা আসবে, হুইচ বুক ইজ দ্য অরিজিন অফ পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম? উত্তর হবে দ্য রেচেড অফ দ্য আর্থ বাই ফ্রান্স ফ্যানো। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্ট আমরা আসছি, রিক্লেমিং দ্য পাস্ট। রিক্লেমিং দ্য পাস্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। ফ্যানো বলছে, একজন ফ্রান্স ফ্যানো, তিনি তো একজন পোস্ট কলোনিয়াল ক্রিটিক, উনি বলছেন যেখানে যেখানে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার গেছে সেখানে সেখানে তারা এটা বুঝিয়েছে যে দেয়ার হিস্ট্রি বিগ্যান অনলি আফটার ইউরোপিয়ানস অ্যারাইভড। বললাম না যে হিস্ট্রিকে মুছে দেবে সবসময়, ওরা যেখানেই গেছে তার আগের হিস্ট্রিকে মুছে দেয়, এবং তারা যে সময় থেকে গেছে তখন থেকে হিস্ট্রি লেখা শুরু হয়, যাতে পরবর্তী প্রজন্ম জানতেই না পারে আগে কিছু ছিল। দেয়ার আর্লিয়ার সিভিলাইজেশন হ্যাড নো ভ্যালু, ওরা সবসময় বলে ওর আগের যে সিভিলাইজেশন ছিল সেটা কোনো ভ্যালু নেই, অসভ্য বর্বর জাতি। দেয়ার কালচার ওয়াজ প্রিমিটিভ অ্যান্ড আনসিভিলাইজড, এবং তার আগের যে কালচার ছিল সেটা প্রিমিটিভ, অনেক বর্বর, পুরানো, আনসিভিলাইজড, অসভ্য। তাহলে কি বলছে, এর ফলে কি হচ্ছে, কলোনাইজড পিপলরা সবসময় তারা তাদের কনফিডেন্স হারিয়ে ফেলবে না, এবং সবসময় যেহেতু তাদের কাছে অ্যাকসেপ্টেড কোনো কালচার নেই, তারা কোথায় যাবে? অবভিয়াসলি ইউরোপিয়ান কালচারকে তুলে ধরবে। Therefore, Fano says that the first step toward freedom, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কথা, the first step toward freedom, ফ্রিডমের প্রথম স্টেপ হচ্ছে রিক্লেমিং দ্য নেশনস পাস্ট। একটা দেশ তার নিজের ঐতিহ্যকে যেন তুলে ধরতে চায়, নতুন করে দাবি করো নিজের ইতিহাসকে, তবেই তুমি এই ইউরোপিয়ান এই হেজিমনি থেকে, এই শোষণ থেকে বার হতে পারবে, তবে তুমি বার হতে পারবে ইউরোপিয়ান এই শোষণ থেকে, বুঝতে পারলে? then only you can be liberated from the European uh, hegemony or exploitation. So this is the first step toward freedom. তাহলে ফ্রান্স ফেনোর মতে কি বলছে, আগে নিজের পাস্টের খোঁজ নাও, তোমার যে হিস্ট্রি তারা মুছে দিয়েছে সেই হিস্ট্রির কথা ভাবো একবার, তবেই তুমি পূর্ণ স্বাধীনতা পাবে, স্বাধীন হবে তবে তুমি, বুঝতে পারলে? এটা কিন্তু আজকে আমাদের পোস্ট কলোনিয়ালিজমের মেন মেন কিছু আইডিয়া আলোচনা হলো, আমরা আরেকটা ক্লাস নেব তবে কমপ্লিট করব। প্রথমত আমরা কি শিখলাম, যে কিভাবে পোস্ট কলোনিয়ালিজম এসছে, কোথা থেকে এসছে, পুরো একবার রিভিশন করে দিচ্ছি, যে রেনেসা থেকে এসছে, কোথা থেকে, ওয়েট কোথায় লিখে দিলাম, যাই হোক, রেনেসা থেকে এসছে, কোথা থেকে, রেনেসা থেকে, এবং রেনেসার থেকে আস্তে আস্তে এই যে পুরো পোস্ট কলোনিয়ালিজম কোথা থেকে এসছে, রেনেসা থেকে এসছে। প্রথম মানুষের মধ্যে যখন জ্ঞান শুরু হলো, মানুষজন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, যে জানলো যে না, আমাদের পৃথিবীটা এই ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তারা পৃথিবীতে ছড়িয়ে গেল। ক্রিস্টোফার কলম্বাস চলে গেল আমেরিকাতে, মনে আছে, ভাস্কো দা গামা, এরা সব পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, গ্লোবাল আউটলুক দিচ্ছে, ফলে যেখানে যেখানে যাচ্ছে তারা কলোনি স্থাপন করছে। কিন্তু কলোনি স্থাপন করার তো কিছু রুলস রয়েছে।
ছাড়া পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে পার্থক্য কি? বলো বলো। হাইফেন দেয়া আর ছাড়া পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা আচ্ছা, হাইপেন ছাড়া পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে মানে পোস্ট কলোনিয়ালিজম বানান দুটো হয়, একটা হচ্ছে পোস্ট হাইপেন কলোনিয়ালিজম, আর একটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। ভালো করে বোঝো ব্যাপারটা। হাইপেন দেওয়া মানে কি, কলোনি যেদিন থেকে শেষ হলো তারপরে হচ্ছে টাইম লাইন, মানে ইন্ডিয়াতে ধরো 1947 সালের পর থেকে বলবো আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ড। আর পোস্ট কলোনিয়ালিজমটা কি জানো তো, সেটা হচ্ছে এই পোস্ট কলোনিয়ালিজমের বৈশিষ্ট্য আমরা 1900 সালেও দেখতে পারি। কোনো টেক্সটের মধ্যে হয়তো কোনো রাইটার লিখেছে যে কিভাবে ব্রিটিশাররা আমাদের শোষণ করছে, তাহলে পোস্ট কলোনিয়ালের বৈশিষ্ট্য আমরা 1900 সালেও দেখতে পাচ্ছি। যদি হাইপেন না থাকে, মনে রাখবে সেটা হচ্ছে বৈশিষ্ট্যের কথা বলছে, সেটা 1900 সালেও পেতে পারি, আবার আমরা 2000 সালে এসেও পেতে পারি। আর হাইপেন থাকলে মানে ওই নির্দিষ্ট ওই একটা তারিখ, মানে 1947 সালের পরে একটা টাইম পিরিয়ড। আর পোস্ট কলোনিয়ালিজম মানে হচ্ছে যেটা হাইপেন ছাড়া, সেটা হচ্ছে ফিচারকে বোঝায়। দেখো তাহলে আরেকবার গল্পটা বলে দিই। রেনেসার ফলে মানুষের মধ্যে জ্ঞান আসলো ইউরোপীয়দের মধ্যে, ইউরোপিয়ানসরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, তারা যেখানে যেখানে গেছে কলোনি স্থাপন করেছে, হলো। এবং কলোনি স্থাপন করার ফলে আস্তে আস্তে আমরা কি দেখছি, যে কলোনি স্থাপন করতে গেলে কিছু টেকনিক লাগে, সেটা ব্রেন ওয়াশ করে, মানে শোষণ করে, এবং একটা টাইম পরে মনে রাখবে তারা ধর্মকে নিয়ে আসছে, মানে খ্রিস্টান মিশনারিজ নিয়ে আসছে, সেই এলাকার লোকগুলোকে সবাইকে খ্রিস্টান বানাচ্ছে, আস্তে আস্তে সেখানে শোষণ শুরু করছে। দ্বিতীয় কথা, মিলিটারি ফোর্স নিয়ে গিয়ে শোষণ করছে। 3 নম্বর কথা, ব্যবসায়ী পুঁজিবাদীরা, যেমন আমাদের ইন্ডিয়াতে ব্যবসায়ী আসেনি, ক্যাপিটালিস্ট, ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসেনি, তাহলে এই শক্তিগুলোর মাধ্যমে কিন্তু গিয়ে শোষণটা করছে আস্তে আস্তে, হলো। তারপরে আমরা যখন তোমাদের সিলেবাসে যা রয়েছে পিটার বেরি বইটা থেকে আমি ডিটেল অ্যানালিসিস করছি প্রত্যেকটা পয়েন্ট। যে প্রথম পয়েন্ট দেখলাম কিভাবে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম আস্তে আস্তে উঠে আসলো, কোন কোন বইগুলোর মধ্যে দিয়ে, ইম্পর্টেন্ট বইগুলো কি কি বললাম, কি করে তারা বলছে পোস্ট কলোনিয়ালিজম কেন রিজেক্ট করছে ইউনিভার্সালিজমকে, যে পৃথিবীতে ইউরোপ যে ইউনিভার্সাল এই কথাটা মানবো না আমরা, ওরা ইউনিভার্সাল এটা কে বললো, ওরা যে সেরা এটা কে বললো, ওরা নিজেরা বলেছে। এবং এই গল্পটা আমরা কেন বিশ্বাস করবো, এই যে গ্র্যান্ড ন্যারেটিভ, গ্র্যান্ড ন্যারেটিভ মানে কি, যে কোনো একটা এস্টাবলিশ কথাটাই হচ্ছে গ্র্যান্ড ন্যারেটিভ। এই যে বললাম একটা খুব মানে প্রচলিত কথা রয়েছে যে মেয়েদের বুদ্ধি নেই, বলে তো কথাটা, এই ভুল কথাটা সমাজে প্রচলিত হয়ে আছে, মেয়ে মানুষ বেশি কথা বলতে নেই, এই কথাগুলো প্রচলিত হয়ে আছে না, এগুলো হচ্ছে গ্র্যান্ড ন্যারেটিভ। পোস্ট কলোনিয়ালরা বলছে এই গ্র্যান্ড ন্যারেটিভটাকে ভাঙো, তবেই তুমি শোষণ থেকে মুক্তি পাবে। কিন্তু তাহলে কি ইউরোপ পৃথিবীকে বলছে ওরা নাকি ইউনিভার্সাল? না, পোস্ট কলোনিয়ালরা বলছে ওরা ইউনিভার্সাল নয়, সারা পৃথিবীর কাছে কেন ওরা ইউনিভার্সাল হবে, কেন ওরা স্ট্যান্ডার্ড হবে? থমাস হার্ডির এক্সাম্পল দিচ্ছে, থমাস হার্ডির একটা এক্সাম্পল দিচ্ছে যে থমাস হার্ডির সাহিত্য নাকি সারা পৃথিবীর লোকের কাছে ইউনিভার্সাল। পোস্ট কলোনিয়ালরা বলছে না, একদমই নয়। কোনো রাইটার সে একটা নির্দিষ্ট সিচুয়েশনে বসে গল্পটা লেখে, তার নির্দিষ্ট কালচার রয়েছে, রেস রয়েছে, জেন্ডার রয়েছে, অন্য দেশের লোক কি করে বা অন্য কালচারের লোক কি করে বুঝবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইউরোসেন্ট্রিসিজম। কি বোঝালাম, যে ইউরোপ পৃথিবীকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, তুমি যাই পড়বে সব ইউরোসেন্ট্রিসিজম। আজকে আমরা যে প্যাটার্নে পড়ছি এই প্যাটার্নটাও শিক্ষা ব্যবস্থা ইউরোসেন্ট্রিসিজম। কেন জানো তো, আমাদের এই শিক্ষা ব্যবস্থার প্যাটার্নটা তৈরি করে দিয়ে গেছিল থমাস ব্যাবিংটন ম্যাকলে 1835 সালে, এবং সেই শিক্ষা ব্যবস্থা প্যাটার্নটা আমাদের চলে আসছে। তার মানে কি, তুমি যেটাই পড়ো না কেন ইংলিশের একটা ভ্যালু অলওয়েজ থেকে যাবে না সব সময়। কেন, এটাকেই বলে ইউরোসেন্ট্রিসিজম, তারা নিজেকে সবসময় সেন্টারে রাখবে। ওকে, আচ্ছা, ফ্রান্স ফ্যানো কি ইম্পর্টেন্ট জায়গা, দ্য রিচেট অফ দ্য আর্থ বইটা লিখছেন। ওকে, এবং তিনি কি বলছেন, যে আমাদেরকে যদি ফ্রি হতে হয়, এই কলোনিয়ালিজম থেকে যদি বার হতে হয়, তাহলে আমাদেরকে অতীতকে মনে রাখতে হবে। কারণ আমাদের যে কোনো দেশে কলোনি স্থাপন করতে গেলে তারা তাদের হিস্ট্রি মুছে দিয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম জানতেই না পারে এদের কোনো হিস্ট্রি ছিল, আর থাকলেও সেটা খুব অসভ্য, বর্বর ছিল, আনসিভিলাইজড অ্যান্ড প্রিমিটিভ। সুতরাং এই কথাগুলো মনে রাখতে হবে। নেক্সট ক্লাসে আমি এটাকে কমপ্লিট করে তোমাদের দেখো, তোমাদের যেহেতু শুধু এসিকিউ আছে, একদম এরকম ভাবে যেমন লিখে দিচ্ছি এইভাবে আনসার করবে পরীক্ষায় গিয়ে। ওকে, আদার বলতে কি বোঝায়, এই যে হোয়াট ডাজ ফ্রান্স ফ্যানো মিন বাই রিক্লেমিং দ্য পাস্ট, এইভাবে প্রত্যেকটা আনসার তোমাদের করতে হবে। ওকে, বলো। বলছে এই শর্ট কোশ্চেন গুলো করলেই হবে এক্সামের জন্য? এক্সামের জন্য এই শর্ট কটা পড়লে হবে, এর বাড়তি আর কোনো প্রয়োজন নেই পড়ার এক্সামের জন্য। মোট দেখো আমি দিয়েছি 22টা 25টা 30টা মতো দিয়েছি, ঠিক আছে, এর বাড়তি তোমাদের আর পড়ার প্রয়োজন নেই। এবার দেখো আমি একটা কথা বারবার বলবো,
যে এক্সাম, দেখো আমরা একটা জিনিস বলছি ভালো করে, ঠিক আছে, আমরা কিভাবে শোষণ হয়ে জানো তো, যে দেখো আমরা একটা জিনিস না শিখে কথা কথা বলছি, তুমি তো একটা খুব ভ্যালিড পয়েন্ট বললে ঠিক আছে, কিন্তু নর্মাল একটা অন্য কনসেপ্টে কথা বলছি, যে দেখবে আমাদের মধ্যে অনেকের আইডিয়া আছে স্যার নোটস পড়লেই হয়তো আমাদের সব হয়ে যাবে, ব্যাপারটা তা না। আমি বারবার বলি প্রত্যেকটা টপিকে আগে জিনিসটাকে শেখো, আগে জানো, তারপরে তুমি আগে কোয়েশ্চেন নিয়ে ভাবো। ফলে কি হবে, তুমি শিখলে এবং তোমার মার্কসের জন্য তুমি নোটস পড়লে ঠিক আছে, কিন্তু শুধু নোটস পড়ে গেলে কিন্তু তুমি জানলেও না যে কি পড়েছো, তাহলে কিন্তু তুমি একজন ভালো স্টুডেন্ট কখনো হতে পারবে না, সাহিত্য অনুরাগী কোনোদিন হতে পারবে না। ফলে জীবনে ডেভেলপ করতে গেলে আগে শিখতে হবে, তারপরে পরীক্ষার কথা মাথায় রাখবে। আমি আগেও বলেছি পরীক্ষায় তোমাদের একদম ফুল প্রত্যেকটা টপিক, যখনই যে টপিক কমপ্লিট করাবো সঙ্গে সঙ্গে সেটা পিডিএফ চলে যাবে এবং ফুল কোয়েশ্চেন এবং আনসার, তার বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, সেটা তোমরা ভালো করেই জানো। জাস্ট যারা আমার কাছে পড়ো দীর্ঘ কয়েক বছর ধরে এবং আমার যারা ইউটিউব ভিডিও সাজেশন দেখেছো তারাও জানো, কিন্তু কমন কতটা আসছে এটা বড় কথা নয়, তুমি ক্লাসে কতটা শিখলে এটা সব থেকে বড় কথা, কতটা তুমি শিখতে পারলে, তুমি এই টপিকটাকে অন্য কাউকে বোঝাতে পারবে, তবে হচ্ছে আসল জ্ঞান। তাহলে পড়তেও হবে, নাম্বারের কথা মাথায় রাখতে হবে। ওকে, তবে বলে রাখি এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু আসবে না। ওকে।